গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ পঞ্চম পর্ব। ভগ্ন হৃদয় হুমায়ুন আগ্রায় পৌঁছেছেন। ফরমান জারি করেছেন তিনি মাগরিবের নামাজের আগে কারোর সঙ্গেই দেখা করবেন না। সম্রাট রোজা রেখেছেন। সূর্যাস্তের পর রোজা ভেঙে নামাজ আদায় করবেন। তারপরেই যদি তার মন চায় তিনি পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ঘনিষ্ঠজনদের একটি তালিকাও তিনি জওহর আফতাবজির কাছে দিয়েছেন। তালিকায় আছেন তার মা, কামরান মির্জার মা এবং বোন গুলবদন। সম্রাট বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ। তার সামান্য শ্বাসকষ্টও হচ্ছে। গঙ্গা নদীতে ঝাঁপিয়ে পড়ার সময় ডান পায়ে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা এখন প্রবল। পা ফুলে উঠেছে। তার শোবার ঘরের দরজা আধ খোলা। দরজার বাইরে রূপার ছোট ঘণ্টা। সেই ঘণ্টা বেজে উঠল। সম্রাট বিরক্ত গলায় বললেন, আমি ফরমান জারি করেছি, আমি কারো সঙ্গেই সাক্ষাৎ করব না। কোমল নারীকণ্ঠ দরজার বাইরে থেকে বলল, আমি সম্রাটের কাছে আসিনি, আমি আমার ভাইয়ের কাছে এসেছি। গুলবদন, কি চাও? আমি আমার ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদতে চাই। এসো, ভেতরে এসো। গুলবদন ছুটে এসে বিছানায় শোয়া হুমায়ুনকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। হুমায়ুন বোনের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও কাঁদলেন। একটি শের আবৃত্তি করলেন, যার অর্থ, পৃথিবীর পবিত্রতম বস্তু হল গভীর দুঃখ থেকে নিঃসৃত অশ্রুধারা। গুলবদন বললেন, আমি সম্রাটের জোরে 2টি আনন্দ সংবাদ নিয়ে এসেছি। সম্রাট অনুমতি দিলে আনন্দ সংবাদ 2টি দেব। হুমায়ুন বললেন, আমার বোন গুলবদন সম্রাটের অনুমতি ছাড়াই যা ইচ্ছা বলতে পারে। সে সম্রাটের অনুমতির ঊর্ধ্বে। প্রথম সুসংবাদ, আপনার বিদ্রোহী ভাইদের শুভবুদ্ধি জাগ্রত হয়েছে। তারা আপনার ক্ষমার অপেক্ষায় আছে। মোগল সাম্রাজ্যের প্রবল দুঃসময়ে তারা একত্রিত হয়ে আপনার সঙ্গে শের শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। কামরান মির্জা 25,000 সৈন্য নিয়ে প্রস্তুত। আপনার অনুমতি পেলেই সে শেরশাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। সম্রাট বললেন, এই সংবাদে আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরগুজার করছি। দ্বিতীয় সুসংবাদটি বলো। আপনি কামরান মির্জার কাছ থেকে জাদুবিদ্যার একটি বই অনেকদিন থেকে চাচ্ছিলেন। কামরান মির্জা বইটি নিয়ে এসেছেন। তিনি নিজে আপনার হাতে তুলে দেবেন। সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জাদুবিদ্যার অতি মূল্যবান একটি বই আমাকে শেরশাহ দিয়েছিলেন। আফসোস, সেই বইটা নাই, হারিয়ে ফেলেছি। গুলবদন বললেন, সম্রাট, শুধু বই কেন, অনেক কিছুই তো আপনি হারিয়ে ফেলেছেন। ঠিক বলেছ। আমার প্রাণপ্রিয় কন্যা আকিকা বেগম আর নেই। তাকে নিয়ে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখি। পালিয়ে যাওয়ার আগে কেন যে মেয়েটাকে নিজের হাতে হত্যা করলাম না। গুলবদন বললেন, যা কিছু ঘটে আল্লাহ পাকের নির্দেশেই ঘটে, এই ভেবে শান্তি পাওয়ার চেষ্টা করুন। সম্রাট বললেন, এই ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা আমি সব সময় করি, তাতে লাভ হয়নি। মন শান্ত হয় না। মনের উপর মানুষের কর্তৃত্ব নেই। মন আল্লাহ পাকের হাতে। কথা শেষ করেই সম্রাট কাঁদতে কাঁদতে তার আদরের কন্যাকে ডাকতে লাগলেন, মা আকিকা, আয় আমার কোলে আয় মা। হতাশ এবং ক্লান্ত হুমায়ুন আগ্রায় ফিরে প্রবল জ্বরের মধ্যে পড়লেন। কোনো চিকিৎসাতেই জ্বরের উপশম হল না। হুমায়ুন ভগ্নী গুলবদন ভাইয়ের রোগ মুক্তির জন্য 1 মাস রোজা মানত করলেন। জ্বরের 10ম দিনে সম্রাট বিছানায় উঠে বসলেন। তিনি ঘোষণা করলেন, শাসনকার্য পরিচালনায় তিনি এখন সক্ষম। আগামীকাল থেকে দরবারে বসবেন। হুমায়ুনের রোগ মুক্তি উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হল। সম্রাটের ওজনের সমপরিমাণ রৌপ্য মুদ্রা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হল। সম্রাট দরবারে বসেছেন, তার ভাইরাও উপস্থিত। হুমায়ুন 3 ভাইয়ের জন্য উপহার ঘোষণা করলেন।
প্রত্যেকেই একটি করে ঘোড়া, পোশাক এবং 1000 স্বর্ণমুদ্রা পেলেন। 3 জনকেই একটি করে নীলকান্তমণি দেওয়া হল। দরবারে উপস্থিত আমিররা নীলকান্তমণির সৌন্দর্যে অভিভূত হয়ে মার হাবা ধ্বনি দিলেন। সম্রাট অত্যন্ত আবেগময় ভাষায় বললেন, আমার 3 ভাই আমার সর্বশক্তির উৎস স্বরূপ। তারা কিছু ভুল ভ্রান্তি করেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করার প্রধান সমস্যা হল মাঝে মাঝে ভুল ভ্রান্তির কাছে পরাজয় স্বীকার করা। আমি আমার প্রাণপ্রিয় ভাইদের সকল ভুল ক্ষমা করে দিলাম। আমিররা আবারও বললেন, মার হাবা। সম্রাট সিংহাসন থেকে নেমে এসে তার ভাইদের আলিঙ্গন করলেন। আবারও আনন্দধ্বনি, মার হাবা। এই দরবার আমজনতার জন্য উন্মুক্ত না। হুমায়ুনের 3 ভাই ছাড়া আমিররা আছেন, সেনাপতিরা আছেন, পারস্য সম্রাটের একজন দূত আছেন, রাজমহিষীরা আছেন চিকের আড়ালে। প্রথম দরবারে কি হয় তা তাদের দেখার ইচ্ছা। ভাইদের মিলন দৃশ্য দেখার নাটকীয়তা থেকে তারা নিজেদের বঞ্চিত করতে চাচ্ছেন না। দরবারের বাইরে প্রধান ফটকে আরেক নাটক শুরু হয়েছে। নগ্নপদের এক লোক দরবারে ঢুকতে চাচ্ছে। তার গায়ে সস্তা উড়ুনি, গরমের মধ্যেও উড়ুনির উপর একটা নোংরা চাদর, মুখ ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চোখ রক্তবর্ণ। সে বলছে তার নাম নিজাম, সে ভিস্তিওয়ালা, সম্রাটের জীবন রক্ষাকারী। প্রধান প্রহরী বলল, তুমি যথেষ্ট বিরক্ত করেছ, এই মুহূর্তে বিদায় হও, না হলে তোমাকে কারাগারে ঢোকানো হবে। নিজাম ভিস্তি বলল, সম্রাট আমাকে দেখলেই চিনতে পারবেন, আমাকে একবার সাক্ষাতের সুযোগ দিন। সম্রাটের সাক্ষাৎ পেতে যে যোগ্যতা লাগে তা তোমার নেই। তোমার পোশাক মলিন, পা খালি। তুমি সম্রাটের জন্য কোনো উপহার আনোনি। প্রহরীদের পরিতোষক তো অনেক পরের ব্যাপার। নিজাম ভিস্তি বলল, সম্রাট আমার কাছে ওয়াদা করেছেন আমাকে একদিনের জন্য সিংহাসনে বসাবেন। সম্রাট তার ওয়াদা রক্ষা করলেই আমি আপনাদের সবার পারিতোষিকের ব্যবস্থা করব। প্রধান প্রহরী বলল, আমি আমার জীবনে অনেক হাস্যকর কথা শুনেছি, এমন শুনিনি। বিশ্বাস করুন, সম্রাট আমাকে দেখা মাত্র চিনতে পারবেন। তিনি যদি চিনতে না পারেন তাহলে বাকি জীবন আমি অন্ধকূপে কাটাতে রাজি আছি। ভিস্তি নিজামের কথা সত্যি হল। সম্রাট দেখা মাত্র তাকে চিনলেন। হাসি মুখে বললেন, তুমি ভিস্তি নিজাম না? নিজাম কুর্নিশ করতে করতে বলল, জি আলাম্পানা, আপনার স্মৃতিশক্তি প্রশংসারও ঊর্ধ্বে। আমি তোমাকে বলেছিলাম একদিনের জন্য হলেও তোমাকে সিংহাসনে বসাবো। আজ অর্ধেক বেলা পার হয়ে গেছে, তারপরেও তুমি চাইলে আজই সিংহাসনে বসতে পারো। তুমি কি আজই সিংহাসনে বসতে চাও? সম্রাটের অনুগ্রহ এবং মহানুভবতা সমুদ্রের পানির চেয়েও বেশি। আমি আজই সিংহাসনে বসতে চাই। সম্রাটের 3 ভাই স্তম্ভিত। আমিররা মুখ চাওয়াচাই করছেন। কি ঘটতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সম্রাট বললেন, এই ভিস্তিওয়ালা তার মশকের সাহায্যে আমার জীবন রক্ষা করেছে। জীবন রক্ষার পুরস্কার হিসেবে সে আধা বেলার জন্য সিংহাসনে বসবে। আমিররা তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। একজন সম্রাটের প্রাপ্য সম্মানের পুরোটাই ভিস্তি নিজাম পাবে। ভিস্তি নিজাম ইচ্ছে করলে রাজকীয় ফরমানও জারি করতে পারবেন। দরবার কিছুক্ষণের জন্য শব্দহীন হয়ে গেল। সামান্য ভিস্তিওয়ালা দিল্লির সম্রাট, এ কেমন কথা? সবার দৃষ্টি ভিস্তি নিজামের দিকে। দরবারের শান শওকত দেখে সে যে খুব বিচলিত তা মনে হচ্ছে না। তার দৃষ্টি সম্রাটের দিকে নিবদ্ধ। কামরান মির্জা সম্রাটের দিকে এগিয়ে গেলেন। নিচু গলায় বললেন, আমি কি ভারতবর্ষের সম্রাটের সঙ্গে কিছু কথা বলতে পারি? হুমায়ুন বললেন, অবশ্যই পারো, তবে ভারতবর্ষের সম্রাট এখন আমি না, সম্রাট হলেন ভিস্তিওয়ালা নিজাম। আমি আপনার সঙ্গেই বলতে চাচ্ছি। বলো। আমার কথায় কোনো অসৌজন্য প্রকাশ পেলে আগেই মার্জনা চাই। সম্রাট আমার কথায় আহত হলেও কথাগুলো আমাকে বলতেই হবে। বলো, তবে বারবার আমাকে সম্রাট বলে সম্বোধন করবে না। তোমাকে বলা হয়েছে সম্রাট এখন ভিস্তি নিজাম।
ভিস্তি নিজাম এখনও সিংহাসনে বসেনি, দরবারে দাঁড়িয়ে আছে। সে যখন সিংহাসনে বসবে তখন তার প্রতি যোগ্য আচরণই আমি করব। কি বলতে চাও বলো? আমার যা বলার তা আমি আলাদা করে শুধু আপনাকেই বলতে চাই, সবার সামনে বলতে চাই না। হুমায়ুন বললেন, পবিত্র কোরআন শরীফে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ পাক বলেছেন, তোমরা দুজন যখন কথা বলো তখন সেখানে তৃতীয় জন হিসেবে আমি উপস্থিত থাকি। কামরান মির্জা বললেন, অনেক কথা আছে যা আল্লাহ পাক শুনলে ক্ষতি নেই, অন্য কেউ শুনলে ক্ষতি আছে। হুমায়ুন কিছুক্ষণের জন্যে দরবার থেকে বিদায় নিয়ে চিকের পর্দার আড়ালে চলে গেলেন। সেখানে রাজমহিষীদের অনেকেই ছিলেন। তারা কৌতূহলী চোখে ভিস্তি নিজামকে দেখছেন এবং তাকে নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। সম্রাটকে আসতে দেখে সবাই সরে গেলেন, শুধু গুলবদন থেকে গেলেন। তিনি হুমায়ুনের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, আপনাদের আলোচনায় আমি কি থাকতে পারি? সম্রাট কিছু বলার আগেই কামরান মির্জা বললেন, আমার বোন থাকতে পারে। আমি কি বলছি তার একজন সাক্ষী থাকারও প্রয়োজন। হুমায়ুন হাতের ইশারা করলেন। এই ইশারার অর্থ গুলবদন থাকতে পারে। কামরান মির্জা বললেন, এক সামান্য ভিস্তিওয়ালাকে দিল্লির সিংহাসনে বসানোর কিছু নেই। তাকে ধনরত্ন দেয়া যেতে পারে, জায়গির দেওয়া যেতে পারে, কিন্তু সিংহাসনে কেন বসানো হবে? হুমায়ুন বললেন, আমি কথা দিয়েছি, এই জন্যে বসানো হবে। আপনি ভয়ঙ্কর দুঃসময়ে কথা দিয়েছিলেন, তখন আপনার মস্তিষ্ক কাজ করছিল না, আপনি ছিলেন প্রবল ঘোরের মধ্যে। আমরা দুঃসময়ে অনেক কথাই বলি, সবই অর্থহীন কথা। আমার কাছে অর্থহীন কথা অনেক গুরুত্বপূর্ণ। কামরান মির্জা বললেন, মোগল সাম্রাজ্য বিরাট বিপদের মুখে। এখন আপনার উচিত শেরশাহ নামের দস্যুকে কিভাবে শায়েস্তা করবেন তা নিয়ে চিন্তা ভাবনা করা। একজন মিসকিনকে সিংহাসনে বসানোর ছেলে খেলার সময় এটা না। আধা বেলার তো ব্যাপার, এক পলকের ব্যাপারে হতে পারে না। দিল্লির সিংহাসন দড়ির চারপাই না, যাকে তাকে সেখানে বসানো যায় না। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ। আমার নির্দেশ, তুমি দরবারে যাবে, নতুন সম্রাটকে কুর্নিশ করে সম্মান প্রদর্শন করবে। আপনার নির্দেশ পালন করা আমার কর্তব্য, কিন্তু আমি অপারগ। আমি অসুস্থ বোধ করছি, শারীরিক এবং মানসিক দুইভাবেই অসুস্থ বোধ করছি। তুমি দরবারে যাবে না? না। এবং আমি আশা করব আপনিও যাবেন না। নতুন সম্রাট সিংহাসনে বসবেন আর আপনি অন্য সব দরবারির মতো তাকে সম্মান দেখাবেন, তা হতে পারে না। নিজেকে হাসি তামাশার বিষয়ে পরিণত করবেন না। গুলবদন বললেন, কামরান মির্জার কথা যুক্তিপূর্ণ। হুমায়ুন বললেন, যুক্তি সব কিছু না, যুক্তির ওপরে অবস্থান করে হৃদয়। কামরান মির্জা তিক্ত গলায় বললেন, এই বিষয়ে নিশ্চয়ই আপনার একটা শের মুখস্থ আছে, শেরটা বলুন শুনি। হুমায়ুন শের আবৃত্তি করলেন। শেরটির ভাবার্থ এরকম, হে প্রিয়তমা, যুক্তি বলছে তোমাকে পাওয়া আকাশের চন্দ্রকে হাতে পাওয়ার মতোই দুঃসাধ্য। মন বলছে তোমাকে পেয়েছি। মনের কথাই সত্য, তুমি আমার। ভিস্তি নিজাম গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন। তার চেহারা মলিন, পোশাক মলিন, তবে রাজমুকুট এবং পাদুকা ঝকঝক করছে। পাদুকা সরবরাহ করা হয়েছে, রাজমুকুট স্বয়ং হুমায়ুন নিজামের মাথায় পরিয়েছেন। পাদুকা তিনি পায়ে পরেননি, কারণ তার পা অনেক বড়, মাপে হয়নি। পাদুকার উপর পা রেখে তিনি বসেছেন। প্রধান নকিব ঘোষণা করল, আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররম জামি সুলতানি হাকিকি ও মজাজি ভিস্তি নিজাম পাদশাহ। আমিররা কুর্নিশ করলেন। নতুন সম্রাট পাশে দাঁড়ানো আমিরকে হাতের ইশারায় কাছে ডেকে নিচু গলায় জানতে চাইলেন, দুপুরের খাবার কখন দেওয়া হবে। তাকে সময় বলা হলো। তিনি বললেন, দিল্লিতে তার দুঃসম্পর্কের এক দেশিয়াল ভাই আছেন, দুপুরের খানায় কি তাকে আমন্ত্রণ জানানো যাবে? অবশ্যই যাবে, তাকে আনতে এক্ষুনি হাতি পাঠানো হবে। খাওয়ার পর আমি আমার দেশিয়াল ভাইকে নিয়ে মোগল হেরেম পরিদর্শনে যেতে পারি? আপনি যখন ইচ্ছা যেতে পারবেন, তবে আপনার ভাই যেতে পারবেন না। সম্রাট ছাড়া অন্য কোনো পুরুষের সেখানে প্রবেশাধিকার নেই।
আমি যদি ফরমান জারি করি? আপনি ফরমান জারি করলেও হবে না, সম্রাটকেও কিছু নিয়মকানুনের ভেতর দিয়ে যেতে হয়। আমার ভাইয়ের খুব শখ ছিল হেরেম পরিদর্শন করা, কোনো উপায় কি আছে? একটা উপায় আছে, আপনার ভাইকে খোঁজা করানো হলে উনি যেতে পারবেন। সে ব্যবস্থা কি করব? নতুন সম্রাট গম্ভীর হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় নতুন সম্রাটের সময় শেষ হল। তিনি প্রচুর ধনরত্ন নিয়ে নিজ গ্রামের দিকে রওনা হলেন। তিনি নিজে ঘোড়ায় করে যাচ্ছেন, তার পেছনে পেছনে দুটা গাধা। গাধার পিঠে স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা। তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে 10 জন অশ্বারোহীর একটি দল আগে আগে যাচ্ছে। দিল্লির উপকণ্ঠে ভিস্তি নিজামের ওপর ডাকাত দল ঝাঁপিয়ে পড়ল। তারা অনেকক্ষণ ধরেই নিজামকে অনুসরণ করছিল। ডাকাতের ছদ্মবেশে এরা সবাই কামরান মির্জার দেহরক্ষী বাহিনী। নিজামকে রক্ষাকারী দলের সবাই ঘটনা বুঝতে পেরে দ্রুত পালিয়ে গেল। ডাকাত দল ধনরত্ন এবং ঘোড়া নিয়ে চলে গেল। আধাবেলার দিল্লীশ্বরের মৃতদেহ নর্দমায় পড়ে রইল। তার উপর নীল রঙের স্বাস্থ্যবান মাছি ভনভন করতে লাগল। দুটি গাধার একটি প্রভুর মৃতদেহের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। গুলবদনের লেখা হুমায়ুননামায় বলা হয়েছে, নিজাম ভিস্তি 2 দিনের জন্য দিল্লির সিংহাসনে ছিলেন। অন্য কোনো সূত্র তা সমর্থন করে না। নিজাম ভিস্তি অর্ধদিবসের সম্রাট, এই তথ্যই প্রতিষ্ঠিত। দিল্লির পথে ঘাটে জনৈক নগ্নপদ বৃদ্ধকে ঘুরতে দেখা যাচ্ছে। তার চক্ষু কোটরাগত, অনাহারে অর্ধাহারে শরীর ভেঙে গেছে। সে কপট দক্ষিণ। তার বেশিরভাগ সময় কাটে হালুইকারির দোকানের আশেপাশে। দোকানিদের কেউ কেউ একটা লাড্ডু, একটা লুচি ছুঁড়ে দেয়। বৃদ্ধ তা লুফে নেয়। খাবারের সন্ধানে সে শ্মশান ঘাটেও বসে থাকে। সেখানে গুড় মাখানোর চিড়া বিতরণ করা হয়। বৃদ্ধ উড়ুনি পেতে চিড়া গ্রহণ করে। বৃদ্ধ উচ্চবর্ণের ব্রাহ্মণ, কিন্তু সে পৈতা লুকিয়ে ফেলেছে। ব্রাহ্মণরা উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করতে পারে না। বৃদ্ধ নিরুপায়। উচ্ছিষ্ট খাদ্য গ্রহণে তার কোনো আপত্তি নেই। দিল্লি শহরের অন্য ভিক্ষুকদের সঙ্গে তার এখন কোনো তফাত নেই। খাদ্য নিয়ে ভিক্ষুকদের সঙ্গে সে কাড়াকাড়িও করে। ভিক্ষুক ও ভিক্ষুকং দৃষ্টা শতুল্লং গুরগুরায়তে। কুকুর যেমন অন্য কুকুরকে দেখলে গর্জন করে, ভিক্ষুকও সেরকম অন্য ভিক্ষুককে দেখলে গর্জন করতে থাকে। এই বৃদ্ধ আমাদের পরিচিত। তার নাম হরিশঙ্কর, আচার্য হরিশঙ্কর। তিনি 100 মাইল হেঁটে দিল্লি এসেছেন সম্রাট হুমায়ুনের সাক্ষাৎ প্রত্যাশী হয়ে। সম্রাট তার অতীত জানেন না, কাজেই সম্রাটের কৃপা প্রার্থনা তিনি করতে পারেন। সম্রাট সন্দেহ করবেন না। সম্রাটের সঙ্গে দেখা করার চেষ্টার তিনি ত্রুটি করেননি। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। ভিক্ষুককে রাজদরবারে ঢোকানো যায় না। সম্রাটের দর্শন প্রার্থীদের উপহার নিয়ে যেতে হয়। আচার্য হরিশঙ্করের কাছে তার নোংরা উড়ুনি ছাড়া কিছু নেই। প্রতি শুক্রবার হাতির পিঠে চড়ে সম্রাট জুমার নামাজ পড়তে যান। এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হরিশঙ্কর সম্রাটের দৃষ্টি আকর্ষণের জন্য নানান অঙ্গভঙ্গি করেন, উচ্চস্বরে কাঁদেন। তাতে লাভ হয় না। সম্রাট তাকান না। এখন হরিশঙ্কর লাফ দিয়ে হাতির সামনে পড়ার চিন্তাভাবনা করছেন। সাহস সঞ্চয় করতে পারছেন না। এক জুমাবারে হরিশঙ্কর রাস্তার পাশ থেকে দৌড়ে এসে সম্রাটের হাতির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন। হাতির পায়ের নিচে পিষ্ট হওয়ার দৃশ্য না দেখাই ভালো। চারদিক থেকেই হইচই হচ্ছে, ঘণ্টা বাজছে। ভীত হরিশঙ্কর চোখ খুললেন। আশ্চর্য, হাতির পিঠের হাওদায় বসা সম্রাট তার দিকে তাকিয়ে আছেন। তিনি কি তাকে চিনতে পারছেন? উত্তেজনায় হরিশঙ্কর কুর্নিশ করতে ভুলে গেলেন। সম্রাট বললেন, আপনি কি আচার্য হরিশঙ্কর? হরিশঙ্কর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। সেখান থেকে উঠে হাত জোড় করে বললেন, সম্রাট আমাকে চিনতে পেরেছেন। আমার জীবন ধন্য। আমি শেরশাহের হাতে বন্দী ছিলাম, কোনো ক্রমে পালিয়ে এসেছি। আমি সম্রাটের দেখা পেয়েছি। আমার জীবন ধন্য।
আমার দেখা পাওয়ার জন্য কি আপনি এসেছেন? হ্যাঁ সূচক মাথা নেড়ে হরিশঙ্কর আবার মাটিতে লুটিয়ে পড়লেন। সম্রাট বললেন, আপনার অতি মলিন বেশ, ভগ্ন শরীর দেখে আমি ব্যথিত। কাল রাজদরবারে আমার সঙ্গে দেখা করবেন। সম্রাট হুমায়ুন হরিশঙ্করকে সভাসদের পদ দিলেন। তিনি সম্রাটের উপদেষ্টাদের একজন হলেন। সম্রাট হুমায়ুনের অনেক বড় বড় ভুলের মধ্যে এটিও একটি। 7 দিনের মধ্যে আচার্যের চেহারায় জেল্লা ফিরে এলো। নতুন পোশাককে তাকে দরবারে মোটেই বেমানান মনে হল না। তিনি অবশ্য নিজেকে সবকিছু থেকে আলাদা করে মৌনী ভাব ধরলেন, যদিও তিনি জানেন বিদ্যা স্তব্ধস্য নিষ্ফলা। যে কথা কইতে ভয় পায় তার বিদ্যা নিষ্ফল হয়। আচার্য হরিশঙ্কর অপেক্ষায় আছেন। কথা বলার সময় অনেক পাওয়া যাবে। কিছু কথা সম্রাটকে তিনি ব্যক্তিগতভাবে বলতে চান। কি বলবেন তা ভেবে রেখেছেন। সম্রাটের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ হচ্ছে না। যুদ্ধ প্রস্তুতি নিয়ে সম্রাট ব্যস্ত। মিত্র রাজাদের কাছে সাহায্য চেয়ে সম্রাটের চিঠি নিয়ে রাজদূতরা যাচ্ছেন। তিনি নিজের ভাইদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন। মির্জা কামরান পবিত্র কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করেছেন তিনি তার বাহিনী নিয়ে সম্রাটের ডান হাত হয়ে কাজ করবেন। মির্জা কামরানকে নিয়ে সম্রাটের সামান্য আশঙ্কা ছিল, সেই আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে। রাজজ্যোতিষীদের শুভক্ষণ বের করতে বলা হয়েছে। সম্রাট নিজে ইস্তেখারা নামাজ পড়েছেন। ইস্তেখারার নামাজের পর অজু করে ঘুমিয়ে পড়লে স্বপ্নে নির্দেশ আসে। স্বপ্নে যা দেখা যায় সবটাই প্রতীকী। এই প্রতীকের অর্থ উদ্ধার বেশিরভাগ সময় কঠিন হয়। সম্রাট স্বপ্নে দেখেছেন ধবধবে সাদা একটা বক গাছে বসেছে, গাছের পাতা খাচ্ছে। স্বপ্নের তফসিরকারীরা স্বপ্নের অর্থ করেছেন এইভাবে: বক মাংসাশী, সে জীবন্ত মাছ পোকামাকড় এসব ধরে ধরে খায়। স্বপ্নে তার স্বভাব পরিবর্তন করে তৃণভোজী হয়ে গাছের পাতা খাচ্ছে। প্রতীকীভাবে বক হল শেরশাহ, কারণ সে পাখির মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। বক যেমন ধবল, শেরশার মাথার পাগড়িও ধবল সাদা। স্বপ্নের পূর্ণাঙ্গ অর্থ বক তার স্বভাব পরিবর্তন করেছে, অর্থাৎ শেরশাহ স্বভাব পরিবর্তন করেছে। এই পরিবর্তন হবে যুদ্ধে পরাজয়ের কারণে। রাজদরবারের সবাই স্বপ্নের তফসিরে সন্তোষ প্রকাশ করলেন। শুধু আচার্য হরিশঙ্কর মৌন রইলেন। সম্রাট বললেন, আচার্য হরিশঙ্কর, আপনি চুপ করে আছেন কেন? স্বপ্নের এই ব্যাখ্যার বিষয়ে আপনার কিছু বলার আছে? আচার্য হরিশঙ্কর বললেন, আমার বলার আছে, তবে আমি মৌন থাকতে চাচ্ছি। জ্ঞানীদের সামনে কথা বলার অর্থ নিজের মূর্খতা ঢোল পিটিয়ে প্রচার করা। হুমায়ুন বললেন, আপনার বক্তব্য আমি শুনতে চাচ্ছি। হরিশঙ্কর বললেন, আমি মনে করি এই বক সম্রাট নিজে। সম্রাটের অন্তর অতি পবিত্র। পবিত্রতার রং সাদা, বকও সাদা। বক মাছ না খেয়ে পাতা খাচ্ছে, কারণ সে কৌশল পরিবর্তন করেছে। স্বপ্নের মাধ্যমে সম্রাটকে যুদ্ধ কৌশল পরিবর্তন করতে বলা হচ্ছে। হুমায়ুন বললেন, আপনার ব্যাখ্যা আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলাম। যুদ্ধযাত্রায় আপনি আমার সঙ্গী হবেন। হরিশঙ্কর বললেন, সম্রাট যা আদেশ করবেন তাই হবে, তবে আমার উপস্থিতি আপনার জন্য অমঙ্গল স্বরূপ। আমাকে রাজধানীতে রেখে যাওয়াই আপনার জন্য শুভ হবে। শুভ দিন দেখে হুমায়ুন শেরশাহকে লণ্ডভণ্ড করে দিতে যুদ্ধযাত্রা করলেন। শেষ মুহূর্তে মির্জা কামরান সরে দাঁড়ালেন, কারণ নদীর এক মাছ খেয়ে তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। বিছানা থেকে উঠে বসার ক্ষমতাও তার নেই। এই অবস্থায় যুদ্ধযাত্রা করা যায় না। তবে তিনি 500 ঘোড়সাওয়ার পাঠিয়ে দিলেন। তারা কিছুদূর গিয়ে পাঞ্জাবে ফিরে এলো। সম্ভবত এরকম নির্দেশই তাদের উপর ছিল। হুমায়ুন ভাইকে একটি চিঠি পাঠিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখলেন। ভাই কামরান, তোমার অসুখের খবর শুনে ব্যথিত বোধ করছি। আমার ব্যথা আরও প্রবল হয়েছে, কারণ শেরশাহ নামক দস্যুর পরাজয় তুমি নিজের চোখে দেখতে পারলে না। যুদ্ধক্ষেত্রে আমি কল্পনা করে নেব তুমি আমার পাশেই আছো।
কল্পনার শক্তি বাস্তবের চেয়ে কম না। আমার প্রধান ভরসা তুমি এবং তোপখানার দুই প্রধান উস্তাদ আহমেদ রমি ও হোসেন খলিফা। শুধু এই দুজনই কামান দেগে শেরশাহের বাহিনীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে। আমি তোমার আশু রোগ মুক্তি কামনা করছি। আশা করছি তুমি তোমার বিজয়ী ভ্রাতাকে অভ্যর্থনা করার জন্যে তোরণ নির্মাণ করে অপেক্ষা করবে। যদি দ্রুত আরোগ্য লাভ করো তাহলে বড় ভাইকে সাহায্য করার জন্যে কনৌজে চলে আসবে। তোমার বড় ভাই হুমায়ুন মির্জা। সম্রাট এই চিঠি সম্রাট হিসেবে লিখলেন না। ভাইয়ের কাছে ভাইয়ের চিঠি গেল, সম্রাটের শিলমোহর চিঠিতে পড়ল না। কামরান মির্জা অসুস্থের ভান করলেন। বড় বড় হেকিমরা তার কাছে আসা যাওয়া করতে লাগল। হেকিমরা ঘোষণা করলেন কামরান মির্জাকে বিষ খাওয়ানো হয়েছে। এই জঘন্য কাজ কে করেছে তা জানার চেষ্টা শুরু হল। সন্দেহ অন্তপুরের দিকে। রাজপরিবারের নারীরা আতঙ্কে দিন কাটাতে লাগলেন। এবারের যুদ্ধে হুমায়ুন কোনো রাজপরিবারের মহিলা সদস্যকে নিয়ে যাননি। কামরানের আদেশে তাদের সবাইকে গৃহবন্দী করা হল। কামরান মির্জা বিছানায় শুয়ে শুয়েই আমিরদের সঙ্গে গোপন বৈঠক করতে লাগলেন। সব আমিরকে একসঙ্গে ডেকে বৈঠক না, আলাদা আলাদা বৈঠক। এক বৈঠকে আচার্য হরিশঙ্করের ডাক পড়ল। তিনি দিল্লি থেকে লাহোরে এসেছেন অসুস্থ মির্জা কামরানের শারীরিক কুশল জানার জন্যে। মির্জা কামরান বললেন, শুনেছি আমার বড় ভাই আপনার সূক্ষ্ম বুদ্ধি এবং জ্ঞানের একজন সমজদার। হরিশঙ্কর বললেন, সম্রাট হাতি, আমি সামান্য মুশিক। যুদ্ধক্ষেত্রে হাতি মারা পড়ে, মুশিকের কিছু হয় না। হরিশঙ্কর বললেন, হাতের মৃত্যুতে যায় আসে, মুশিকের মৃত্যুতে কিছু যায় আসে না বলেই মুশিকের কিছু হয় না। আপনার কি ধারণা সম্রাট শেরশাহকে পরাজিত করতে পারবে? আমি কি নির্ভয়ে আমার মতামত জানাব? অবশ্যই। সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হবেন। কারণ? তার প্রধান কারণ আপনি। আপনি না থাকায় তার মনোবল ভেঙে গেছে। যুদ্ধক্ষেত্রে মনোবলের বিরাট ভূমিকা আছে। মির্জা কামরান বললেন, আচার্য হরিশঙ্কর, সম্রাট বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করেছেন। তার আছে বিশাল গোলন্দাজ বাহিনী। শেরশাহের কূটবুদ্ধির কাছে বিশাল গোলন্দাজ বাহিনী দাঁড়াতেই পারবে না। সম্রাট হুমায়ুন পরাজিত এবং নিহত হবেন। নিহত হবেন? প্রথমবার ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছেন। ভাগ্য বারবার সাহায্য করে না। সম্রাট পরাজিত হলে দিল্লির সিংহাসনের কি হবে? তা নির্ভর করছে আপনার কর্মকাণ্ডের উপর। আপনি যদি অসুস্থতার ভান করে শুয়ে থাকেন তাহলে দিল্লির সিংহাসন চলে যাবে শেরশাহের হাতে। আর আপনি যদি গা ঝাড়া দিয়ে ওঠেন, সৈন্য সংগ্রহ করতে শুরু করেন, তাহলে দিল্লির সিংহাসন আপনার। আপনি কি আমার উজিরদের একজন হতে রাজি আছেন? না। না কেন? যতদিন সম্রাট জীবিত ততদিন আমি সম্রাটের অনুগত নফর। কোনো কারণে সম্রাটের প্রাণহানি হলে আমি আপনার প্রস্তাব বিবেচনা করব, তার আগে না। আসরের নামাজের পরপর মির্জা কামরান বিছানা ছেড়ে উঠলেন, ঘোষণা করলেন আল্লাহ পাকের অসীম করুণায় তিনি রোগমুক্ত হয়েছেন। তিনি রোগমুক্তি স্নান করে মাগরিবের নামাজ আদায় করার প্রস্তুতি নিলেন। রোগমুক্তি উপলক্ষে রাজমহিষীরা সবাই উপহার পেলেন। যারা গৃহবন্দী ছিলেন তাদের বন্দিদশা দূর হল। সর্বসাধারণের কাছে গেল ৩,০০০ রৌপ্য মুদ্রা। আমিররা খেলাত পেলেন। আচার্য হরিশঙ্করকে দেওয়া হল রত্নখচিত ভোজালি। কনৌজের যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হল। চৌসার যুদ্ধে তিনি যেসব ভুল করেছিলেন, এই যুদ্ধেও সেই সব ভুল করলেন। কামাঞ্চির দল কামানের একটি গোলাও ছুঁড়তে পারল না। হুমায়ুনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ডুবে মরল। যারা বেঁচে রইল তাদের তাড়া করল শেরশাহের বড় পুত্র জালাল খাঁ। চৌসার যুদ্ধে হুমায়ুন গঙ্গার পানিতে পড়েছিলেন, এবারও তাই হল। তিনি হাতি নিয়ে গঙ্গায় পড়লেন।
হাতি তাকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। শের শাহের তীরন্দাজ বাহিনী ধনুক উঁচিয়ে ইচ্ছে করলেই তারা তীর ছুঁড়ে সম্রাটকে মারতে পারে। তারা এই কাজটি করছে না, কারণ শের শাহের কঠিন নির্দেশ, হুমায়ুনকে হত্যা বা আহত করা যাবে না, তাকে বন্দীও করা যাবে না, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। জালাল খাঁ পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন। 15 জুলাই 1540 খ্রিস্টাব্দে শের শাহ দিল্লির সিংহাসন দখল করে বসলেন। ওই দিন প্রবল বর্ষণ হল। দীর্ঘদিন দাবদাহে অতিষ্ঠ দিল্লিবাসীদের আনন্দের সীমা রইল না। তারা বৃষ্টিতে ভেজার জন্য পথে নেমে পড়ল। তারা লক্ষ্য করল অতি সাধারণ চেহারার এক ব্যক্তি ঘোড়ায় চড়ে দিল্লির পথে নেমে বৃষ্টিতে ভিজছে। এই ব্যক্তি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছে, জনতার কেউ তা বুঝতে পারল না। হুমায়ুন লাহোর থেকে শের শাহকে একটি কবিতা লিখে পাঠালেন। কবিতার ভাবার্থ, যদিও আয়নায় নিজ চেহারা দেখা যায়, তারপরেও তা আলাদা থাকে। নিজেকে অন্য রূপে দেখা বড়ই আশ্চর্যের ব্যাপার। এ হল আল্লাহর অলৌকিক কাজ। শের শাহ চিঠির জবাবে লিখলেন, আমি মূর্খ বিশেষ। আপনার কবিতার অর্থ বোঝা আমার জ্ঞানের অতীত। আমি লাহোর দখল করতে রওনা হব। আপনার জন্যে লাহোর ছেড়ে পালিয়ে যাওয়াই মঙ্গল হবে। মির্জা হিন্দালের মা দিলদার বেগমের দিনলিপি। শ্রুতি লিখন করেছে তার এক দাসী হোসনা জান। আমার রাতের ঘুম এবং এবাদত হারাম হয়ে গেছে। আমি চোখের পাতা বন্ধ করলেই দস্যু শের শাহকে স্বপ্ন দেখি। এই দস্যু তার পঙ্গপাল বাহিনী নিয়ে ছুটে আসছে। তার একমাত্র ইচ্ছা মোগল বংশকে সমূলে ধ্বংস করা। হুমায়ুন তার হাতে ধরা পড়লে না জানি কি পরিণতি হবে। মনে হয় সে আমার অতি আদরের হুমায়ুনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। শুনেছি দস্যুটা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পছন্দ করে। আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা, যেন কোনো ভয়ঙ্কর ব্যাধিতে দস্যু তার দলবল নিয়ে মৃত্যুবরণ করে। দিনলিপিতে যে অস্থিরতা দিলদার বেগম দেখালেন, তার চেয়ে অনেক বেশি অস্থির সম্রাট হুমায়ুন। তিনি তার দিনলিপি লেখা বন্ধ রেখেছেন। সৈন্য সংগ্রহের মতো অর্থের জোগাড় করতে পারছেন না। প্রতিটি মিত্র রাজার কাছে চড়া সুদে অর্থ চেয়ে পত্র লিখেছেন। কেউ পত্রের জবাব দেওয়ার সৌজন্য দেখাচ্ছে না। তারা এখন এমন কিছুই করবে না যাতে দিল্লির অধীশ্বর শের শাহ বিরক্ত হন। হুমায়ুনের ব্যক্তিগত ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ কামরান মির্জার সঙ্গে যোগ দিয়েছে। কামরান মির্জা তাতে আপত্তি করেননি। কেন? সে কি হুমায়ুনকে ত্যাগ করে শের শাহের সঙ্গে যুক্ত হবে? এও কি সম্ভব? কামরান মির্জা আমিরদের নিয়ে ঘন ঘন দরবার করছে। এর কোনোটাতেই হুমায়ুনকে ডাকা হচ্ছে না। সম্রাটের কাছে খবর আছে, গভীর রাতে কামরানের এক আমির ফতে খাঁ লাহোর ত্যাগ করেছে। তার সঙ্গে 12 জন সৈন্যের একটা দল আছে। এই আমির কি কামরানের গোপন কোনো চিঠি নিয়ে শের শাহের কাছে গেছে? হুমায়ুন সব ভাইদের এক করার জন্য একটি আলোচনা সভা ডেকেছিলেন। সেই সভায় তার সব ভাইয়েরা উপস্থিত থাকলেও কামরান আসেননি। বড় অস্থির সেই সময়ে দিলদার বেগম হুমায়ুনকে গোপন এক পত্র পাঠালেন। সেখানে লেখা, পুত্রসম হুমায়ুন, সম্রাট, বাদশা নামদার, তুমি নিদারুণ অর্থ কষ্টে পড়েছ বলে শুনেছি। এই মুহূর্তে তোমার অর্থের অবশ্যই প্রয়োজন। আমার কাছে 10,000 স্বর্ণমুদ্রা এবং 2 লক্ষ রৌপ্য মুদ্রা গোপনে রাখা আছে। তুমি আমার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে কাজে লাগাও। তোমার চন্দ্রের মতো মুখমণ্ডল অনেকদিন দেখি না। ইতি দিলদার বেগম। হুমায়ুন দিলদার বেগমের সঙ্গে দেখা করতে গেলেন। হুমায়ুনের সঙ্গে তার 4 পত্নী, বেগা বেগম, মাহচুক বেগম, গুনবার বেগম, মেওয়াজান। হুমায়ুন পত্নীদের সঙ্গে না নিয়ে কোথাও যেতেন না। চৌসার যুদ্ধেও তার পত্নীরা সঙ্গী ছিলেন। চৌসার যুদ্ধে তার 2 পত্নী চাঁদ বিবি এবং সাদ বিবি পানিতে ডুবে মারা যান। বেগা বেগম শের শাহের হাতে ধরা পড়েন। শের শাহের মহানুভবতায় তিনি স্বামীর কাছে ফিরতে পারেন। হুমায়ুনের সর্বশেষ পত্নী মেওয়াজান ছিলেন হুমায়ুন ভগ্নী গুলবদনের দাসী। হুমায়ুন তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করেন মেওয়াজানকে।
এবং বিয়ের রাতে আমিরদের বলেন, বেহেশতের হুর এই মেয়ের চেয়ে রূপবতী হবে আমি তা বিশ্বাস করি না। সম্রাট তার বিমাতার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন। আনন্দে তার চোখ ভিজে উঠল। দিলদারের নির্দেশে রাজপরিবারের মহিলারা একে একে সম্রাটকে কুর্নিশ করতে এলেন। 14 বছর বয়সী এক মেয়েকে দেখে সম্রাট চমকে উঠলেন। সম্রাট বললেন, তোমার নাম কি? হামিদা বানু। তুমি কি রাজপরিবারের কেউ? না, আমি সামান্য একজন। আমার পিতার নাম মীর আবুল বকা। তিনি একজন শিক্ষক। আপনার কনিষ্ঠ ভ্রাতা মির্জা হিন্দাল আমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তুমিও কি তোমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছ? জি জাহাপনা। তুমি খুব সহজভাবে কথা বলছো আমার সঙ্গে। একজন সম্রাটের সঙ্গে কথা বলতে ভয় পাওনি? আপনি এখন সম্রাট নন, পরাজিত একজন নৃপতি, নির্বাসিত। আচ্ছা, তুমি যাও। হামিদা বানু ঘর থেকে বের হওয়া মাত্র হুমায়ুন দিলদার বেগমকে বললেন, আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। দিলদার বেগম অবাক হয়ে বললেন, এ নিতান্তই বালিকা এবং মুখরা। হুমায়ুন বললেন, হোক বালিকা, হোক মুখরা। মেয়েটি শিয়া সম্প্রদায়ের, তুমি সুন্নি। হুমায়ুন বললেন, শিয়া সুন্নিতে মতের এবং প্রার্থনার কিছু পার্থক্য আছে, কিন্তু তাদের বিয়েতে কোনো বাধা নেই। আপনার কাছে অনুরোধ, আজ রাতেই আপনি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাবেন। বাবা, তুমি বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা করো। চিন্তা যা করার করেছি, আর চিন্তা করব না। হতভম্ব দিলদার বেগম নিজেই সম্রাটের ইচ্ছার কথা হামিদা বানুকে জানালেন। হামিদা বানু বলল, আমি এমন একজনকে বিয়ে করব যার হাত আমি যে কোনো সময় ধরতে পারব। যাকে 3 বেলা কুর্নিশ করতে হয় তাকে আমি বিয়ে করব না, কোনো অবস্থাতেই না। সম্রাটের 4 স্ত্রী জীবিত, তিনি আরও বিবাহ করবেন। আমি এমন একজনকে বিয়ে করব যার বিয়ের অগ্নি, আমি হব তার একমাত্র স্ত্রী। তোমার কত বড় সৌভাগ্য সেটা চিন্তা করো। পরাজিত সম্রাটের সঙ্গে বিবাহ হবে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। সম্রাটের মন্দ ভাগ্যের সঙ্গে আমি আমার ভাগ্য জড়াতে চাই না। তুমি নিতান্তই বালিকার মতো তর্ক করছ। হামিদা বানু হাসতে হাসতে বলল, আমি তো বালিকাই। সারা রাত চেষ্টা করেও হামিদা বানুকে রাজি করা গেল না। মির্জা হিন্দাল ঘটনা শুনে ভাইয়ের উপর প্রচণ্ড রাগ করলেন। যাকে শেরশাহ তাড়া করছে, যার পালানোর পথ প্রায় বন্ধ, সে কি করে এই সময় বিয়ের জন্য পাগল হয়? দিলদার বেগম হুমায়ুনের সম্মানে বিরাট ভোজের আয়োজন করেছিলেন। হুমায়ুন ঘোষণা করলেন, হামিদা বানুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না, উপবাস থাকবেন। সম্রাট কোনো খাদ্য গ্রহণ করছেন না শুনে হুমায়ুন বিয়েতে রাজি হলেন। হামিদা বানু বিয়েতে রাজি হলেন। দিলদার বেগমের কাছ থেকে পাওয়া 2 লক্ষ রৌপ্য মুদ্রা সম্রাট বিবাহের নিকাহানা হিসেবে হামিদা বানুর বাবা মীর আব্দুল বকাকে দিলেন। 1000 স্বর্ণমুদ্রা দিলেন নবপরিণীতা স্ত্রীকে। বাসরাতে হামিদা বলল, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাগ্যের সঙ্গে আমার ভাগ্য জড়িয়েছি, তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, যত বড় বিপদই আপনার উপর আসুক, আমি আপনাকে ছেড়ে যাব না। সম্রাট বললেন, তোমাকে নিয়ে আমি একটা দীর্ঘ কবিতা রচনা করেছি, কবিতাটা শুনবে? হামিদা বললেন, না, আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। সম্রাট বললেন, আমি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি ঘুমাতে পারবে না, আমি হুকুম দিই নাই। হামিদা বানু চোখ বন্ধ করলেন এবং পাশ ফিরলেন। সম্রাট বললেন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না। তোমাকে আমি একটা উপহার দেব, উঠে বসো। উপহারটা কি দেখো। কি উপহার? একটা হীরা, এর নাম কোহিনূর। কোহিনূরের আমার কোনো প্রয়োজন নেই। আপনি কপরদক্ষিণ মানুষ, এই হীরা আপনার প্রয়োজন। কোহিনূর তুমি নেবে না? না, এখন অনুমতি দিন, আমি ঘুমাবো। যাও, অনুমতি দিলাম। সম্রাট ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে লেখা দীর্ঘ কবিতাটি আবৃত্তি করলেন। আবৃত্তি শেষ হওয়া মাত্র হামিদা বানু বললেন,
আপনি দুর্বল সম্রাট, কিন্তু অত্যন্ত সবল একজন কবি। কবিকে অভিনন্দন। হামিদা বানুর গর্ভেই পৃথিবীর সেরা নৃপতিদের একজন জন্মান। তিনি সম্রাট আকবর, আকবর দি গ্রেট। এই প্রসঙ্গ যথাসময়ে আসবে। ফজরের নামাজ শেষ করে সম্রাট হুমায়ুন কিছুক্ষণ ঘুমান। দিনের কাজকর্ম শুরু হয় ঘুম থেকে ওঠার পর। আজ নিয়মের ব্যতিক্রম হয়েছে। সম্রাট নামাজ শেষ করে বাগানে গেছেন। তার মন প্রফুল্ল। গত রাতের শেষ অংশে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। শেষ রাতের স্বপ্ন অর্থবহ। একজন তফসিরকারীকে দিয়ে স্বপ্নের অর্থ করাতে হবে। স্বপ্নে তিনি তার পিতা বাবরকে দেখেছেন। বাদশাহ বাবর ঘোড়ায় চড়ে যাচ্ছেন, পেছনে পেছনে যাচ্ছেন হুমায়ুন। জায়গাটা মনে হলো কাশ্মীরের কোনো বাগান। কাশ্মীর বাদশাহ বাবরের অতি প্রিয় স্থান। কাশ্মীরকে তিনি বলতেন আমার ব্যক্তিগত বাগিচা। ঘোড়ায় যেতে যেতে একটা জলা জায়গার কাছে বাবর থামলেন। ঘোড়া থেকে নামলেন না। হুমায়ুনকে বললেন, তাকিয়ে দেখো কি সুন্দর জলপদ্ম। যাও, এই পদ্মটি তুলে আনো। আমি এত সুন্দর জলপদ্ম কখনো দেখিনি। পিতার আদেশ শুনে হুমায়ুন ঘোড়া থেকে নামলেন। পদ্ম আনতে তাকে পানিতে পা ফেলতে হল। পানি বরফ শীতল, কাকের চোখের মতো স্বচ্ছ। স্বপ্নের এই পর্যায়ে সম্রাটের ঘুম ভাঙল। অনেক দিন তিনি পিতাকে স্বপ্নে দেখেন না। তার চেহারাও হুমায়ুনের কাছে অস্পষ্ট হয়ে আসছিল। স্বপ্নে পিতাকে অতি স্পষ্ট দেখে হুমায়ুনের মন আনন্দে পূর্ণ হয়েছে। তিনি নিশ্চিত এটি একটি ভালো স্বপ্ন। লাহোরের এই বাগানে জলপুষ্প ফোটার জন্য একটি জলাধার করা হয়েছে। সম্রাট হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছেন। তার মন বলছে জলাধারে তিনি জলপদ্ম ফুটে আছে দেখবেন। খুব কাছ থেকে কেউ একজন বলল, আমি কি সম্রাটের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারি? অতি জরুরি কিছু কথা আমার সম্রাটকে বলা দরকার। সম্রাট ঘাড় ফিরিয়ে বৈরাম খাঁকে দেখলেন। বৈরাম খাঁকে চিন্তিত এবং বিষণ্ণ দেখাচ্ছে। হুমায়ুন বললেন, আপনার সঙ্গ আমার সবসময় প্রিয়। আসুন, আমরা দুজনে জলপদ্মের সন্ধানে যাই। জরুরি আলাপের জন্য অনেক সময় পাওয়া যাবে। বৈরাম খাঁ এগিয়ে এলেন। হুমায়ুনকে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে বিনিদ্র রজনী কেটেছে। বলুন জরুরি কথা। আমি একটি পত্র নিয়ে এসেছি। পত্র কে পাঠিয়েছে? শেরশাহ? না, পত্রটি লেখা হয়েছে শেরশাহকে। লিখেছেন আপনার ভ্রাতা মির্জা কামরান। হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছিলেন। বৈরাম খাঁর কথায় তার থমকে দাঁড়িয়ে যাওয়ার কথা। তিনি থমকে দাঁড়ালেন না। জলাধার পর্যন্ত গেলেন। সেখানেও জলপদ্ম ফুটেছে। স্বপ্নের মতো সুন্দর না হলেও সুন্দর। একসঙ্গে অনেকগুলি ফুটেছে বলেই সুন্দর। স্বপ্নে একটা জলপদ্মই ছিল। হুমায়ুন আনন্দিত গলায় বললেন, বাহ। বৈরাম খাঁ বললেন, পত্রটা কি এখন পড়বেন? হুমায়ুন বললেন, এই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ দেখতে দিন, তারপর পত্র পাঠ করব। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বৈরাম খাঁ বললেন, অবশ্যই, আপনি দৃশ্য দেখুন। শেরশাহকে লেখা মির্জা কামরানের পত্র। দিল্লির মহান সম্রাট, জগৎ স্বীকৃত বীরপুরুষ মহানুভব শেরশাহ, আমি দীর্ঘ পত্রালাপে যাচ্ছি না। আমার ভাই হুমায়ুন মির্জা এই বিষয়ে বিশেষ পারদর্শী। মূল কথায় যাই। আমি আমার ভাইকে বন্দী করে আপনার হাতে তুলে দিতে রাজি আছি। বিনিময়ে আমি কি পাব তা দূত মারফত জানালে খুশি হব। ইতি আপনার অনুগত মির্জা কামরান। হুমায়ুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও জলাধার ভর্তি পদ্মের দিকে চোখ ফিরিয়ে বললেন, বৈরাম খাঁ, আপনি কি এই ফুলগুলির আয়ু জানেন? বৈরাম খাঁ বললেন, আমি সৈনিক মানুষ। আমার চিন্তা আমার মহান সম্রাটের এবং আমার সৈন্যদের আয়ু নিয়ে। হুমায়ুন বললেন, অপূর্ব এই ফুল মধ্যরাতে ফোটে এবং মধ্য দুপুরে বুজে যায়। 7 দিন এরকম চলে, তারপর এর আয়ু ফুরায়। সম্রাট, আমরা কি মূল বিষয়ে আসতে পারি? মূল বিষয়ে যেতে মন চাচ্ছে না বলেই পুষ্প বিষয়ে কথা।
অবস্থা যে গুরুতরতা কি বুঝতে পারছেন? পারছি। আপনার কি মনে হয় না এই মুহূর্তেই কামরান মির্জাকে বন্দি করা প্রয়োজন? তা কি সম্ভব? বৈরাম খাঁ বললেন, গত রাতের শেষ প্রহরে আমি তাকে বন্দি করেছি। আপনার হুকুম পাওয়া মাত্র তাকে আপনার সামনে উপস্থিত করা হবে। সম্রাট বললেন, সাবাস। বৈরাম খাঁ মাথা নিচু করে প্রশংসা গ্রহণ করলেন। হুমায়ুন বললেন, কেউ চমৎকার কোনো কাজ করলে আমরা বলি সাবাস। কেন বলি জানেন? না, পারস্য সম্রাট শাহ আব্বাসের কারণে বলি। শাহ আব্বাস সারা জীবন প্রশংসনীয় সব কাজকর্ম করে গেছেন, সেখান থেকেই সাবাস শব্দটি এসেছে। বৈরাম খাঁ বললেন, আমি সৈনিক মানুষ, আমার এত কিছু জানার প্রয়োজন নেই। যুদ্ধবিদ্যা জানা প্রয়োজন। তারপরেও সম্রাটের কাছ থেকে প্রতিটি শিক্ষামূলক বিষয় আমি মনে রাখি। এখন অধীনের আপনার প্রতি দুটি বিশেষ অনুরোধ আছে। আপনার যে কোনো অনুরোধ রাখা হবে। অন্যায় অনুরোধ হলেও আমি রাখব। বলুন, কি অনুরোধ? আমার দুটি অনুরোধ। কামরান মির্জাকে বিদ্রোহ এবং গোপন ষড়যন্ত্রের শাস্তি মৃত্যুদণ্ড দেবেন এবং এই দণ্ডাদেশ আজ সূর্যাস্তের আগেই কার্যকর করবেন। দ্বিতীয় অনুরোধ কি? যার কারণে আমরা এই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারি তাকে পুরস্কৃত করবেন। সে কে? তার নাম হরিশঙ্কর। হরিশঙ্করকে পুরস্কৃত করা হবে। তাকে আমার সামনে উপস্থিত করুন। কামরান মির্জাকে কখন উপস্থিত করব? আসরের নামাজের পর। বৈরাম খাঁ বললেন, আমি কি আশা করতে পারি মাগরিবের নামাজের আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে? হুমায়ুন জবাব দিলেন না। বৈরাম খাঁ বললেন, হাতির পায়ের নিচে মস্তক পিষ্ট করে মৃত্যুই হল এমন অপরাধীর নিম্নতম শাস্তি। হুমায়ুন এবারও কিছু বললেন না। আমি শাস্তির ব্যবস্থা সম্পূর্ণ করে রাখব। আপনার আদেশ পাওয়া মাত্র শাস্তি কার্যকর হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।